আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদি হত্যাকাণ্ড নিয়ে এখন নতুন মোড় নিচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না এবং আমিও জানতাম না, ফলে অনেকেই আপনারা জানতে পারবেন না যে আমাদের যে স্পেশাল টাস্ক ফোর্স বেঙ্গলের ছিল, যারা ধরেছিল ফাইজাল এবং ঔরঙ্গজেব দুজনকে, তাদেরকে দিন পাঁচেক আগে এনআইএ আদালতের অনুমতি নিয়ে তাদেরকে নিজেদের কাস্টডি নেয়। এখন এনআইএ পুরো ব্যাপারটা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পুরো বিষয়টা দেখছে। আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি, এখানে যত তদন্ত হচ্ছে সম্পূর্ণ এনআইএ নিয়ে নিয়েছে। কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনার দিনাজপুর থেকে একেবারে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, মানে সুন্দরবন এলাকা পর্যন্ত কিছুটা অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। ভোটের পরেই হয়তো এটাই হবে। আর যেহেতু এই অঞ্চলটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে যাবে, তাই এখন থেকে এনআইএ প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওইখানে ওই বর্ডার ঘিরে দিনাজপুর থেকে একেবারে তলা অবধি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই অবধি যত সিট আছে সব কিন্তু জামাতের সিট। আর এখানে যখন আমাদের এসআইআর হয়েছে, সব এই জায়গাগুলোর লোকগুলো কিন্তু বাদ পড়েছে। যত বাদ পড়েছে এই 1,20,00,000-এর কাছাকাছি যে লোকগুলো বাদ পড়েছে, যাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে তাদের পরিচয়ের কোনো মিল নেই, যারা নিজেদের এখানে স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ করতে পারে, এরকম প্রায় 1,20,00,000, 1.20 crore। তো এটা কম বেশি হতে পারে। ভবিষ্যতে কি এখনো চলছে, গণনা চলছে, মানে ঘাটাঘাটি চলছে, পরীক্ষা নিরীক্ষা কি হবে এখন বোঝা যাচ্ছে না, তো দেখা যাক কি হয়। তো এনআইএ ধরার পর এদিকে কোর্টে হাজির করা হয়, কোর্টে হাজির করে এদের কাস্টডিতে দেয়। কাস্টডিতে নেওয়ার পর কি কি হয়েছে সেটা যেমন বলবো, এর সঙ্গে ঠিক জড়িয়ে আছে আমাদের জয়শঙ্করের সঙ্গে, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর 2 বা 3 এপ্রিল যেটা হওয়ার কথা ছিল, এবং তারই সঙ্গে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের হাতে বোধহয় রক্তের দাগ এবার লাগলো। 3টে খবর আমি পরপর বলে যাচ্ছি, চেন ওয়াইজ, একদম প্রত্যেকটা চেনের সঙ্গে প্রত্যেকটা চেন বাঁধা আছে, ফলে আপনাদের শুনতে গেলে পুরোটা শুনতে হবে। এনআইএ এর কাছে 5 দিন আগে যখন হেফাজতে যায়, এনআইএ একটা সফট ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে ফাইজালকে। গুলিটা চালিয়েছিল ফাইজাল, সে নিজে স্বীকার করেছে ফাইজাল গুলি চালিয়েছিল 160 করে। তো মানে ম্যাজিস্ট্রেট যখন গিয়েছিলেন জেলে, সেখানে 160 করে তিনি দিয়েছিলেন। এবার 160 করে যা যা বলেছে, তারপরে এনআইএ হাতে পাওয়ার পর এনআইএ ট্রিটমেন্টটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয় এনআইএর। সেই ট্রিটমেন্টটা মানে আমি একটা উপমা দিতে পারি আপনাদের। কখনো ধরুন শিঙি মাছের, মাগুর মাছের চৌবাচ্চা হাত পা বেঁধে শুইয়ে দিল, ভাবুন কি অবস্থা হবে। তো ডায়নামো আছে, ডায়নামো থেকে 2টো তার বার করে দিল, দিয়ে বললো ধর। এদিকে ডায়নামো ঘোরাচ্ছে, যেই ঘোরাচ্ছে তখনই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ছিটকে গিয়ে পড়ছে, বলছে আবার উঠে আয়, আবার ধর, আবার ঘোরাচ্ছে, আবার ছিটকে গিয়ে পড়ছে। এই ধরনের সফট ট্রিটমেন্ট, এগুলো সফট ট্রিটমেন্ট। হার্ড ট্রিটমেন্ট তো আপনারা শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে, সে সমস্ত প্রসঙ্গে গিয়ে লাভ নেই, কারণ এটা প্রসঙ্গের বাইরে। তো এইটা যখন মানে হয়, কথাবার্তা যখন শুরু হয়, মানে জিজ্ঞাসাবাদ যখন শুরু হয়, তখন এখানে মানে ওদের তদন্তে যেটা উঠে আসে, ওদের বক্তব্য অনুযায়ী, সেখানে মগবাজার বলে একটি জায়গা আছে, মগবাজারে জামায়াতের একটা অফিস আছে। মগবাজারে জামায়াতের অফিসে আপনার এই হাদি মারা যাওয়ার ঠিক 10 দিন আগে একটা মিটিং হয়েছিল।
সেই মিটিংটা হয়েছিল মগবাজার জামায়াতের অফিস। সেখানে এনসিপির লোকেরা ছিলেন, এনসিপির ছেলেরা ছিলেন, বিশেষ করে নাহিদ এবং ওই 26 অক্ষরের যে বালটি আছে কি ভূঁইয়া, আসিফ মাহমুদ সবজি ভূঁইয়া, এখন মনে পড়ে গেছে, আর সব 26 অক্ষর নাম আগে মনে রাখতে পারতাম না। আর ছিলেন প্রধান উপদেষ্টার দুজন প্রতিনিধি, একজন হচ্ছেন ফারুকি আর একজন হচ্ছেন রিজওয়ানা ম্যাম। এনারা এই সবাই মিলে এই একে আপনার এই ফয়জালকে তারা বলে এমন একটা কিছু করো যাতে মানে ভোটটা স্থগিত হয়ে যায় এবং লাশ ছাড়া এই বাংলাদেশ কিন্তু অশান্ত হবে না। আর বাংলাদেশ যদি অশান্ত না হয় বাংলাদেশ, তাহলে কিন্তু ভোট পেছানো সম্ভব নয়। আর ভোট যদি না পেছায় তাহলে পরে এই আমরা সরকারে থাকতে পারবো না, আর তোমাদেরও নিরাপত্তা কিছু কেউ দিতে পারবো না। এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ডিসেম্বর মনে থাকতে পারে, ডিসেম্বরে প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার স্ত্রী, প্রয়াত স্ত্রী, তার একটা হেলথ অর্গানাইজেশন আছে, হেলথ এনজিও, তিনি ঢাকায় এসেছিলেন। এসে তিনি তখন উপদেষ্টা ছিলেন আমাদের মোহাম্মদ ইউনুসকে তিনি একটা সফরের আমন্ত্রণ জানান জাপানে, যে আমাদের অর্গানাইজেশনে এসে আপনি ভাষণ টাষণ দেবেন। সেই অনুযায়ী তিনি বলেছিলেন আমি মার্চের সেকেন্ড উইকে আমি যাব। তখনই একটা প্রশ্ন উঠেছিল, মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে? 12 তারিখে তো নির্বাচন, তাহলে মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে? কিন্তু তিনি এ নিয়ে কোনো উচ্চবাচ্চা করেননি। তিনি জানতেন যে নির্বাচনটা আমাকে কোনোভাবে ঠেকাতে হবে, ফলে হাদিকে মারাটা খুব জরুরি ছিল। হাদিকে মেরেছে এই ফয়জাল, বাইক চালিয়েছে হচ্ছে অরঙ্গজেব। ফয়জালের সঙ্গে আগে তার পরিচয় ছিল, ফয়জাল সঙ্গে সঙ্গে যাচ্ছিল, হঠাৎ বন্দুকটা বার করে দাঁড়াম করে মেরে দেয়। এবার কেন করলো, কে কে এর পেছনে আছে, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য বিদেয় সমস্ত কিছু ফয়জালের মুখ থেকে বেরিয়ে গেছে। এবার যখন গতকালকে তাকে আদালতে প্রেজেন্ট করা হয়েছে, তার আগে তাকে বলা হয়েছে তুমি যা এখানে আমাদের লিখে দিলে, যা তোমার এখানে লেখা হয়েছে, সই হয়েছে, এর বাইরে তুমি যদি একটা কথা বলো তাহলে সোজা নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবো, একটা বনে জঙ্গলে এনকাউন্টার সুন্দরবনে নিয়ে গিয়ে করে দেবো, যেখানে তোমার বাঘে খেয়ে নেবে, তোমার দেহাংশ পাওয়া যাবে না, আর এ দেশে তোমার কেউ নেই, তুমি মানে বেড়া টপকে এসছো এখানে অবৈধভাবে, তোমায় কেউ সরকারিভাবে তোমার দেহ দাবিও করতে পারবে না। সুতরাং বুঝতে পারছো, আমাদের কথা যদি শোনো তাহলে পরে প্রাণে বাঁচবে, আর হয়তো তোমরা যা বিচার হবে তোমার বাংলাদেশে বিচার হবে, সেখানে যা ম্যানেজ করার তোমরা করবে। আর যদি আমাদের হাতে মুক্তি পেতে হয় তাহলে পরে যা তুমি লিখেছো সেটাই গিয়ে তোমায় আদালতে বলতে হবে। ভারতের উদ্দেশ্য হচ্ছে এই ইউনুস অ্যান্ড কোম্পানি এবং এই যে জামাত এবং এই চক্রটা আছে, এই চক্রটা ভারত বিদ্বেষী কাজ করতে গিয়ে এবং নিজেদের দখলে বাংলাদেশটাকে রাখতে গিয়ে কি কি চক্রান্ত করেছিল সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরা, এটাই কিন্তু ভারতবর্ষ করবে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে করবে। কিন্তু এখনো অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, এবার সে প্রসঙ্গে আসি। আপনাদের আমি অনেক আগে বলেছিলাম যে 2 অথবা 3 এপ্রিল আমাদের জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতে পারেন তারেক রহমান। এখন সেই রকম কথাবার্তা চলছে, এটা বহু আগে বলেছিলাম, একটা কথাবার্তা চলছে। তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তারপর দিন যায়, এর মধ্যে মানে যতগুলো শর্ত ছিল সেই শর্ত থেকে কিন্তু বিএনপি ধীরে 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 সরছে। কোনো শর্তই কিন্তু ভারতবর্ষের মানছে না, একটা চোখে ধুলো দেওয়ার ব্যাপার করছে।
কিন্তু ভারতবর্ষের কূটনীতিকটা অনেক বড় বড় কূটনীতি তারা বুঝতে পারে যে কি করতে চাইছে আর কি হতে চলেছে। ফলে গতকালকে আপনাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে এখন অবস্থান করছেন, তাকে ডেকে এই ভারতের উষ্মার কথা তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি যেভাবে চলছে তাতে আপনারা মনে করবেন না দীর্ঘদিন ভারত এই বিএনপির পাশে থাকবে। এখনো ভারত সময় দিচ্ছে, ভাই শুধরে যাও, এরপর কিন্তু ভারত সময় দেবে না। ফলে এখন যা করার তাই করুন। এখন এই যে আপনার তারেক রহমানের আসার ব্যাপারটা ভারতবর্ষ কিন্তু খুব শৈথিল্য দেখাচ্ছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো 2-3 এপ্রিল হয়তো ওনাকে না ডাকলেও ডাকতে পারে, কারণ যদি আপনি আমার কথা না শোনেন, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি না চলেন, আপনাকে যে কারণে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, যে 10টি কারণে মানে পয়েন্টে আপনি সই করলেন, সেইগুলো যদি আপনি অমান্য করেন, তাহলে পরে আপনাকে আমরা সাহায্য করব কেন, কোন পরিপ্রেক্ষিতে সাহায্য করব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ফলে তারেক রহমানের এই 2-3 এপ্রিল ভারতবর্ষের সফর কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। আমি বলবো না যে হবেই না, কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। ভবিষ্যতে কি হতে পারে সেটা পরের কথা, কিন্তু তার ভারতবর্ষের যে উষ্মা, সেই উষ্মাটা হামিদুল্লাহ কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আসছিলাম সেটা হচ্ছে, এতদিন ডক্টর ইউনূস তিনি সমস্ত কিছু বকলমে কাজ করেছেন, সব বকলমে কাজ করেছেন। এখানে ফেসে গেছেন কি কারণে? এখানে রিজওয়ানা ম্যাডাম এবং এই যে ফারুকি, এই ফারুকিটাকে আমি ধরতে পারলাম না, এই ফারুকি, এরা দুজনে একেবারে পরিষ্কার ওকে নাম করে বলেছিলেন যে ইউনূস সাহেব এটা চান, বাংলাদেশকে অশান্ত করতে গেলে স্যার বলেছেন যে এইটা তোমায় করতে হবে, এর জন্য তোমায় এত টাকা দেওয়া হবে, কত অ্যামাউন্ট আমি জানি না, এর জন্য এত টাকা দেওয়া হবে এবং বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থাও আমরা করে দেবো, তুমি শুধু কাজটি করবে, কাজটি করে বর্ডার পার হয়ে যাবে, বাকি ব্যবস্থা আমরা করে দেবো, বিজিবিকে দিয়ে আমরা ব্যবস্থা করে দেবো। এই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু লেখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশ দিয়েছিলেন থ্রু রিজওয়ানা ম্যাডাম, রিজওয়ানা হাসান এবং ফারুকি, তার নাম মানে টাইটেল ফাইটেল আমি জানি না, শুধু ফারুকির নামটা জানি। আর এনসিপির ওই 2 পোলা, একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে গিয়ে ওই 26 অক্ষর, আবার নাম ভুলে গেলাম। তো আপাতত যেতে একদিন যা চলছিল তাতে কিন্তু হাতে রক্তের দাগ লাগেনি, বদনামটা হয়েছে। এবার কিন্তু ইউনূসের হাতে কিন্তু রক্তের দাগ লাগতে চলেছে। ফলে ইউনূস চারদিক দিয়ে কিন্তু ঘেরা পড়ছে। ইউনূসের কাছে কিন্তু বেশি সময় নেই। আমি বলেছিলাম ইউনূসের বিচার হবে ওইখানে আইসিটিতে, ওই আদালতে, ওখানেই তার চরম শাস্তি হবে। সেই দিকেই যাচ্ছে, আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর বিএনপির ওপরে ভারতবর্ষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে। তার বিনিময়ে, তার প্রতিদানে কি হতে পারে বাংলাদেশে, সেটা আপনারা আন্দাজ করে নিন যে ভারতবর্ষ কি করলে বাংলাদেশের কি বিপদ হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এরই মধ্যে অনেক কিছু অনেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আবার কথাও সত্য যে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছুই এখনো মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি করছে এবং ক্রমান্বয়ে তার বেশি রহস্যাবৃত হয়ে উঠছে, এবং এই রহস্যের সৃষ্টি করছে খোদ হাদির নিজের যে সংগঠন
ইনকলাব মঞ্চ সেই সংগঠনের নানান ধরনের কর্মকাণ্ড, বিবৃতি কিংবা বক্তব্য। যেমন রোববার গভীর রাতে ইনকলাব মঞ্চের তাদের যে সাংগঠনিক ফেসবুক পেজ, সেই পেজে রোববার গভীর রাতে 6টি দাবি উত্থাপন করা হয়েছে বিএনপি সরকারের উদ্দেশ্যে। নিঃসন্দেহে এই দাবিগুলো গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ইন্টারেস্টিং এবং রহস্যপূর্ণ। এই 6 দফা দাবি কখন উত্থাপন করা হলো? যখন কিনা ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল 2 আসামি ভারতের বনগাঁও থেকে আটক হওয়ার পরে 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে আরও 14 দিনের পুলিশে হেফাজতে পাঠানো হলো। সেই মুহূর্তে ভারতের সাংবাদিকদের প্রশ্নের মুখে যখন ফয়সাল জানালেন যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জামাত ইসলামী জড়িত, ঠিক তার পরপরই মধ্যরাতে 6 দফা দাবি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হলো ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ড ও প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ ইনকলাব মঞ্চ। বিবৃতিতে তারা কি বলছে সংক্ষিপ্ত অংশ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি। এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে, আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে সরাসরি এটা নাকি আলটিমেটাম। 2 নম্বরে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বেশ ভালো কথা। তারপর বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যদের, এটা খুব ইম্পর্টেন্ট, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। তারপর বলা হচ্ছে যে আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা বা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তা তদন্ত করে অতি দ্রুত জানাতে হবে। তারপরে বলা হচ্ছে যে ওসমান হাদি হত্যার বিচার কোনো বন্ধ ঘরে বা গোপন ট্রায়ালে করা হবে না, এবং এটি করতে হবে ওপেন ট্রায়াল সিস্টেমে, যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেশ ভালো কথা, আবারও বলছি। এবং আগামী 15 কার্য দিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করা না হলে ইনকলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিটাই খুব সিগনিফিক্যান্ট এবং প্রতিটা দাবির পেছনে অনেক ধরনের প্রশ্ন অনেকের মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ভারত এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চয় তদন্ত করতে পারে না। তারা বড়জোর যে ভারতে অনুপ্রবেশ করেছে সেটির বিষয়ে তদন্ত করতে পারে, সেটির বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সরকার ভারত থেকে অভিযুক্ত এই হত্যাকারীদের ফিরিয়ে আনতে কতটুকু করছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, কেন এই কথা বলা হচ্ছে? যখন ফয়সাল অভিযুক্ত প্রধান আসামি, তিনি যখন বলছেন সাংবাদিকদের কাছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই, জামাত ইসলামী জড়িত, তাহলে জামাত ইসলামী কারা হত্যাকারী? তিনি বলছিলেন যে কে জড়িত আমি জানি না, তবে জামাত ইসলামী জড়িত। তাহলে প্রশ্ন উঠছে যে এই নামটি বেরিয়ে আসার পরপরই ওই দিনই মধ্যরাতে এমন একটি 6 দফা দাবি সম্বলিত বিবৃতি কেন দেয়া হলো? তারপর বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এর আগে আমরা কি দেখেছি? নির্বাচনের মাত্র 4-5 দিন আগে তারা যমুনা ঘেরাও করলো ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, যেই যমুনাতে থাকতেন সাবেক প্রধান উপদেষ্টা। তো কি বলছিল? জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। তারা খুব ভালো করে জানতো যে ওই সরকারের মেয়াদে এই তদন্ত করা জাতিসংঘের অধীনে করা সম্ভব নয়। বাধ্য হয়ে কী করলো? তারা ভয় পেয়ে, মানে উপদেষ্টা পরিষদ ভয় পেয়ে তড়িঘড়ি করে একটা আবেদন জানালো জাতিসংঘের কাছে। এবং ওই সময় নানান ধরনের প্রশ্ন উঠেছিল এবং প্রশ্ন এখনও আছে যে ওই সময় ইনকলাব মঞ্চকে কারা নামিয়েছিল উইদিন শর্ট টাইম। এটি যে করা সম্ভব না সবাই জানতো, তারপরেও একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে
কারা নামিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের এরকম যুদ্ধংদেহী মনোভাবের সাথে? এই 6 দফা দাবির মধ্যে রয়েছে যে আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, স্থানীয় জনগোষ্ঠী নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্য, এমনও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সময় তো এই অভিযুক্ত আসামিরা পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে দায়ী করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? এবং আমরা শুনতে পাই, এর আগেও আমি আপনাদের বলেছি যে অনেকে বলেন যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ কোনো সদস্য বিশেষ একটি শক্তির সঙ্গে চক্রান্ত করে নির্বাচন যাতে বিলম্বে করা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন আরও দীর্ঘায়িত করা যায়, ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছিল এবং ইউনিট সরকারের পতন ঘটিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হবে এমন উদ্দেশ্যে, এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটি উদ্দেশ্য ছিল, যার মাধ্যমে এবং যেই প্রক্রিয়ার অংশ হিসেবে হাদি হত্যাকাণ্ড নিয়ে একটা তুমুল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এবং পরবর্তীতে এসে যে 6 দফায় বলা হলো আগামী 15 কার্যদিবসের মধ্যে যদি আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হয় তাহলে ঢাকা সহ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এখন তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার, সেই সরকারকে অস্থির করতে সংসদ এবং সংসদের বাইরে কারা হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে 1 মাস যেতে না যেতেই সরকার গঠনের, তাও তো আমরা জানি। সরকার গঠনের 1 মাস পরে এসে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিঃসন্দেহে নতুন করে অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিচ্ছে রাজনীতিতে। বিষয়টি হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের পরপরই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল বা তারা সন্দেহ পোষণ করছিল খুব জোরালো সহকারে, ওপেন তারা বলছিল যে মির্জা আব্বাসের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অহেতুক। আমরা সবাই জানি কিভাবে মির্জা আব্বাসকে চরম মানসিক একটা যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল, তাকে আক্রমণ করা হচ্ছিল, মব ক্রিয়েট করা হচ্ছিল তার উপরে, সেই সব বিষয় আমরা জানি। আবার আমার হচ্ছে যে আওয়ামী লীগ করিয়েছে, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না তা অনেকের কাছে স্পষ্ট। আবার আওয়ামী লীগ এটি করে কোনো ফায়দা লোটার কোনো কারণ নেই, তার কারণ হাদি এমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জন্য ছিল না যে তাকে হত্যা করতে হবে, অনেকে বলেন। এবং যদি কেউ বলে যে না নির্বাচনকে প্রতিহত করার জন্য এটা আওয়ামী লীগ করতে পারে, এটি ওই সময় আমি বলেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচন প্রতিহত করতে চাইতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে তো আরও অনেক কিছু হয়তো তারা ঘটাতে পারতো। সে ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তো আমরা দেখিনি। তাহলে কোন বিশেষ শক্তি আর বাকি থাকছে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তারের জন্য হাতিকে হত্যা করতে পারে? অনেকের কাছে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। এবং ইনকলাব মঞ্চে যে 6 দফা দাবি শেষ পর্যায়ে এসে মধ্যরাতে আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটিও আমাদের সেই সব সন্দেহের সঙ্গে অনেকখানি মিলে যায়। ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা নিজেরা ব্যবহৃত হচ্ছে না, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, নাকি তারা বুঝে হোক না বুঝে হোক এগুলো করছে, সেসব নিয়ে অনেক প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক।